হুইজ জ্যাকি, জ্যাকিকে জ্যাকিকে চেনে না। যে তার বাড়ি হচ্ছে যে বরিশাল, তার দাদার নাম হচ্ছে আহমেদ মোল্লা এবং তার বাবা হচ্ছে এলাকার প্রভাবশালী গরু চোর ছিল। ওষুধ হকার আছে না, হকারি করে, ওষুধ বিক্রি করে, ঠিক আছে। উনি আসলে এই হকারি করতে করতে কবিরাজ এই বিষয়টা খুব ভালো জানতো। এই হকারি করতে করতে বর্ষার মাসে হ্যাঁ হকার ছিল যাত্রাবাড়ি, যেমন হচ্ছে গরু চোরের দায়ে আপনার হচ্ছে যে গ্রাম থেকে বের করে দেয়, তখন হচ্ছে ঢাকায় এসে হকারি করে যাত্রাবাড়িতে। এখন তো আমি আমার জায়গা মতো যেটা জানি যে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে আমি আসলে নবম আছি, কিন্তু তার খালাতো বোন বলছে যে 12তম আমি, এটা আসলে প্রমাণ করবে সে। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ল্যান্ড টিভির পক্ষ থেকে। আমি স্নেহা আছি এবং আমার সাথে আছেন আজকে আমার এবং আপনাদের সবার বহুল পরিচিত এবং আলোচিত একজন মুখ, আকাশ নিবিড়। তিনি পেশায় একজন গণমাধ্যম কর্মী, কিন্তু বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় যে বর্ষা চৌধুরী তার নবম স্বামী। আসলে একটা মানুষ, একটা মেয়ে এতগুলো বিয়ে করতে পারে, সেটা হচ্ছে যে আপনি তো হয়তো বা জানেন যে নবম স্বামী তা না, এখন অনেকেই বলছে যে 12টা বিয়ে করছে, 3টা লিভ টুগেদার, এবং হচ্ছে যে 3টা লিভ টুগেদার, এবং হচ্ছে যে দুইটা স্বামী, এবং হচ্ছে যে আরেকজন সহ, যে 3জনকে একদম দুনিয়া থেকে সে বিদায় করে দিছে। এতটা নাটকবাজ এই মহিলা, এবং হচ্ছে এতটা হচ্ছে যে বাটপার, কথায় কথায় মিথ্যা বলে। এবং আপনারা জানবেন যে 2003 সালে সে বিভিন্ন FM রেডিওতে গিয়ে কিন্তু গল্প বলছে যে তিনি অ্যাসিড দগ্ধ, এবং এই সিম্পিতি নিয়ে হাজার হাজার মানুষের থেকে সে কোটি টাকা আত্মসাৎ করছে। এই মহিলা আসলে পারিবারিকভাবে খুবই আর্থিকভাবে সচ্ছল ছিল না, এবং তার পেশা এবং নেশা ছিল মানুষকে ব্ল্যাকমেল করেই চলা। এই বিষয়গুলো অন্তত কেউ জানতো না। যখন হচ্ছে আমার সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে দেখলাম যে আমাকে ছেড়ে মুন্না খানের সাথে গেল, মুন্না খানের কাছে গিয়ে লাখ লাখ টাকা, মিনিমাম 25 লক্ষ টাকা খেয়ে দিছে। এগুলো যখন আমি দেখলাম, এবং সে আমাকে পোল্টি মারছে, এবং সে আমার কাছে থাকতে যাচ্ছে না, তখন কি করলাম, তখন আমি আসলে তাকে তো অনেক বেশি ভালোবাসতাম। একজন ভালোবাসার মানুষ যখন উল্টে যায়, যখন হচ্ছে থাকে না মুদ্রার এপিট ওপিট, সেটা হচ্ছে যে আপনি জানেন যে 2003 সালে তিনি হচ্ছে যে অ্যাসিড দগ্ধ হয়ে মানুষকে বুঝেছে তিনি একজন অ্যাসিড দগ্ধ, এবং অ্যাসিড সার্ভাইভ করা একটা মেয়ে, এটা বলে বলে মানুষের সিম্পিতি অর্জন করছে, এবং হচ্ছে মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এবং যারা দেখবেন যে বিভিন্ন সংগঠন থাকে, তাদের থেকে কিন্তু ওনারা হচ্ছে যে যেটাকে বলে এক কথা ভিক্ষাবৃত্তি, সেটাই করছে। আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ হচ্ছে এরকম ইমোশনাল একটা জাতি, আপনি কে কি কোথায় বড় কথা না, আপনি কাঁদতেছেন, দেখবেন আপনার পেছনে কয়েক হাজার পুরুষ এসে দাঁড়িয়েছে, কিন্তু একজন পুরুষ যখন কাঁদে, কখনো আপনার নারী গিয়ে তার পেছনে দাঁড়াইছেন? দাঁড়াননি। হয়তো এখন সোশ্যাল মিডিয়া, আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, একটা স্বাধীনতা আছে, আপনি কথা বলছেন। আজকে দেখেন মিনিমাম 4 কোটি মা বোন আমার জন্য আফসোস করতেছে, কারণ আমি হচ্ছে যে অসহায়। আমি কিন্তু বড়লোক না, আমি কিন্তু একজন হচ্ছে যে মধ্যবিত্ত একজন পরিবারের হচ্ছে একটা সন্তান। আমার আজকে টাকা পয়সা এবং হচ্ছে যে আমার মুন্নার মতো অবস্থান নাই দেখে কিন্তু আমাকে ছেড়ে মুন্নার কাছে গেল, এবং মুন্নার কাছে গিয়ে কিন্তু সে হচ্ছে একটা সংসার ভাঙলো। আমি কিন্তু জানতাম না যে তার হচ্ছে এতগুলো সংসার, যে তার বাচ্চা আছে, রুমি রহমান, তারপর তাজিন, জ্যাকি, কৌশিক, শাহজাহান, অনেকগুলো হচ্ছে যে তার হচ্ছে বহু বিবাহ তার হচ্ছে জীবনযাপন। এবং সে একটা বাটপার, মানুষকে হচ্ছে যে কোর্টে গিয়ে বিয়ে করে সেগুলো সরিয়ে নেবে, এগুলো তো আমি জানতাম না। আমি তাকে হেল্প করতে গেছিলাম যখন হচ্ছে রাসেল মিয়ার সাথে তার হচ্ছে একটা নাটকীয়তা শুরু হয়েছে। সে বলছে আমি বাঁচতেছি না, তার কান্না, মায়া কান্নায় গিয়ে তাকে হেল্প করতে গেছি। এবং তার কথাতেও না, তার যে বুয়া সে তো আমাকে ফোন দিয়ে বললো যে বর্ষা আন্টি জ্ঞান হারাইছে, আপনি কই? এরকম একটা মানুষ যদি বলে, সে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব পরিচয়, হঠাৎ করে একজন যদি ফোন দিয়ে বলে যে বর্ষা আন্টি জ্ঞান হারাইছে, আপনি কই? হাসপাতালে নিয়ে যাচ্ছে, আসেন। হাসপাতালে গিয়ে দেখি যে সে গাড়িতে বসে আছে, অসুস্থ, তাকে হচ্ছে যে অন্য হাসপাতালে নিতে হবে। ওই হাসপাতালের সামনে গিয়ে সে জ্ঞান হারালো, তাকে কোলে তুলে হচ্ছে যে হাসপাতালে নিলাম,
তখন দেখা যাচ্ছে যে একটা মেয়ের হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার জন্য রক খুঁজে পাচ্ছে না। এগুলো যে নাটক ছিল এগুলো তো আমি জানতাম না তখন, একটা পুরোটা নাটক ছিল। তখন হচ্ছে যে ওইগুলো বিষয় যখন আমি আসলাম এবং আমাকে হচ্ছে যেটা বলে আয়া নার্স, সে বললো যে ভাই একটু ধরেন না, তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, তার রক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তে যে আহাজারি কান্না, ওই জিনিসটা যদি আপনি সিনেমাতেও দেখেন আপনাদের হচ্ছে গায়ের লোম শিঁড়ে উঠবে। তখন কি করলাম, তাকে হচ্ছে বাঁচানোর চেষ্টা করলাম, তার পাশে থাকলাম। সে আমাকে হচ্ছে যে বুকের মধ্যে এসে বলতেছে যে তুই আমার দায়িত্ব নিবি, আমার তো আসলে কেউ নাই, বাবা মা অসুস্থ, বাচ্চা। তো এইগুলো তো আমি দেখতেছি। এবং দেখেন আমার বাসায় থেকে আমার মা রান্না করতো, টিফিন বাটিতে নিয়ে গিয়ে আমি তাকে খাওয়াইতাম, এত ভালোবাসতাম এবং তাকে উঠিয়ে খাওয়াইতাম। কিন্তু এগুলো যে নাটক ছিল এগুলো তো আর আমি জানতাম না। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিভিন্ন সময় হচ্ছে যে কথা হতো ফেসবুকে, সে আমাকে বিভিন্ন কারণে ফোন দিতেন। তারপর হচ্ছে রাসেল মিয়ার নামে অনেকগুলো মামলা করছে, এগুলো বিষয়ে আমার সহযোগিতা নিতেন। যখন একটা মানুষকে ভালোবেসে ফেলবো, আপনি কি অন্য কারো কোনো ক্ষতি করেছেন বা কারণে কোনো ভুয়া নিউজ ছড়িয়েছেন কিনা? এরকম তো হয়েছে, কারণ হচ্ছে যে তার হচ্ছে যে পড়াশোনায় হচ্ছে যে আমার খুব সৌদ বড় ভাই ডিএ তায়েব, তার নামে হচ্ছে একটা নিউজ করি এবং তার হচ্ছে তার বউকে সে দেখতে পারতো না। তার বউ হচ্ছে যে একটা তার হচ্ছে যে যেটা বলা হয় না জনম শত্রু, সেই শত্রুটা হচ্ছে তার হচ্ছে যে বউ ডিএ তায়েবের। তাকে নিয়ে যদি নিউজ করে সে কষ্ট পাবে, তার একটা হাসিল হবে এবং হচ্ছে তার কাছে বিভিন্ন মানুষের সেক্সুয়াল ভিডিও আছে এবং সেটা দিয়েই ব্ল্যাকমেল করে। এগুলো করে তো মূলত সেগুলো চলতো, কিন্তু এগুলো তো আমি জানতাম না। আপনি যে তার কথায় এই কাজগুলো করেছিলেন, এটা তো আপনি আপনার পেশাদারিত্বের জায়গা থেকে সরে এসে কাজগুলো করা কি আপনার ঠিক হয়েছে? সেটা হচ্ছে তো আপনি একটা বিষয় জানবেন যে মানুষ প্রেমে পড়লে তার হচ্ছে হেতাহেত জ্ঞান থাকে না, মানুষ হচ্ছে সেখানে ট্রমাটাইজ হয়ে যায়। আপনি একটা সুন্দর মেয়ে, আপনি আজকে সুন্দরভাবে সেজে আছেন, আপনার ভিতরেও প্রেম আছে। আপনি যে কোনো একটা পুরুষকে তাকিয়ে শুধু হাসি দিবেন, তারপর আপনি কনভিন্স হলো। আপনি যদি তাকে কনভিন্স করেন যে আমি আপনাকে ভালোবাসি, ওই লোকটা যে পৃথিবীর শ্রেষ্ঠ খুশি হবে এবং আপনার জন্য শ্রেষ্ঠ পাগল হবে। এটা হচ্ছে ভালোবাসার একটা নিয়ম। যখনই হচ্ছে আপনি তাকে ব্ল্যাকমেল করবেন, আপনার ভিতরে চিন্তা থাকবে যে এই লোকটাকে আমি 3 মাস তার হচ্ছে যে আমি একজন মেধাবী হচ্ছে সাংবাদিক, আমি আমার একটা আপনাকে ইউজ করেছে, রাইট, আপনাকে ইউজ করে যে সে সব করেছে আর আপনি তো তাহলে বুঝতে পারবেননি না, আপনি বুঝতে না পেরে আপনার পেশাদারিত্বের জায়গা থেকে আসলে এটা আপনার কাছে কি যুক্তিযুক্ত যে আপনি এগুলো করেছেন? এটা তো আমার মনে হয় যে আপনার ঠিক হবে। অবশ্যই তো, সেটা তো সেই জিনিসটা তো পরে এসে উপলব্ধি করলাম এবং হচ্ছে তখন যখন হচ্ছে বন্ধুবান্ধব বললো যে মেয়েটা তো খারাপ, তুই জানতি না, এ তো আগেও বিয়ে করছে। তো তারপর হচ্ছে যখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে প্রতিবাদ করার একটা জায়গা তো থাকতে হবে। আর ধরেন যে আমি একটা কাঁদতেছি, একটা সাংবাদিক এসে নিউজ করলো, সেটা সবাই দেখলো, এই যে জায়গাটা বাংলাদেশে অনেক কঠিন। আমি একজন গণমাধ্যম কর্মী, তো একটা মানুষ কেউ দেখে না। তখন কি করলাম, একটা পেজ খুললাম, খুলে আমি আসলে প্রতিবাদ শুরু করলাম, নিজে থেকে প্রতিবাদ শুরু করলাম যে আসলে এটা তো উচিত যে তার একটা সে একটা মানে খারাপ মেয়ে, তাকে তো জাতির সামনে এটা তুলে ধরতে হবে। কিন্তু সে হচ্ছে যে দেখেন 22টা বছর গণমাধ্যম, তারপর হচ্ছে বিভিন্ন FM রেডিও টেলিভিশন গিয়ে হচ্ছে সে উচ্চ কণ্ঠে হচ্ছে মিথ্যাচার করে। আমি যদি এখন চিল্লায় বলি, চিল্লায় কান্না করি, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশকে ইয়ে করতেছি, আমি প্রশাসনের লোক, আপনাকে চিল্লায় যদি বলি এবং রাগ করে বলে আপনি বিশ্বাস করবেন। কিন্তু দিন শেষে যখন আপনি এটাকে ভেরিফাইড করবেন এবং খুঁজবেন যে আমি আসলে প্রশাসনের লোক কিনা, আমি দেশের প্রধানমন্ত্রী কিনা, তখন কিন্তু সেটা মিথ্যা হলো। আমি যে আস্তে কথা বলতেছি, মানুষকে জানাচ্ছি, এটা তো সত্য, আমাকে চিল্লানোর তো কিছু নাই, আপনি ভেরিফাইড করেন। তাহলে আপনি সেই লিগ্যাল প্রুফগুলো আপনি দেখাচ্ছেন না কেন? আপনি প্রমাণের দাবিতে নেমেছেন, তাহলে আপনি লিগ্যাল প্রুফ দিলে তো আমজনতা বা দেশের মানুষ বিশ্বাস করে, তো সেই প্রমাণগুলো আপনি কেন সবার সামনে প্রেজেন্ট করতেছেন? শোনেন, সেটা হচ্ছে যে ও আমাকে মূলত অনেক রিলস ভিডিও পাঠাইতেন ফেসবুকে ইনবক্সে, যেটা হচ্ছে অনেক রোমান্টিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিস করতেছে, সেটা আমাকে কনভিন্স করছে যে সে আমাকে ভালোবাসে। এবং আমাদের তো রিলেশনটা শুরুই হয়েছে হাসপাতালে, সেখান থেকে আমাকে কনভিন্স করা শুরু করে এবং সে একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলে যে তুই আমাকে বিয়ে করবি। আমি বললাম যে হঠাৎ রাতে, তা আমি তো তাকে ভালোবাসি, বিয়ে করতে চাইলে
অবশ্যই বিয়ে করব না কেন, ভালোবাসি। আমি চাই যে সে একটা বিপদে আছে, বিপদ থেকে ভালো থাকুক, আমার সাথে যদি সংসার করে জীবনের অতীত ভবিষ্যৎ সব কিছু ভুলে আমরা নতুন করে শুরু করি। যে বললো যে তোকে 20,000 টাকা কাছে রাখতে হবে। আমি কেন? বলছে 10,000 টাকা হচ্ছে আমরা বাসার পর্দা কিনবো, বাসার চাদর কিনবো। ঠিক আছে, আমি তো ব্যাচেলার থাকতাম, আমি বাসায় থাকতাম, এবং হচ্ছে যে আমি একটু থাকে না অগোছানো, যারা একটু ক্রিয়েটিভ হয় তারা দেখবেন সবসময় অগোছালো, তাদের হচ্ছে যে তারা করতে চায় নিজের জন্য না, এটাই হচ্ছে স্বাভাবিক। তখন কী করলো যে পরের দিন আসলো আমাদের হচ্ছে যে মগবাজার থেকে ধরেন যে মৌচাক, ওখানে হচ্ছে যে কম দামে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমাকে নিল, বাইক নিয়ে গেলাম, এবং হচ্ছে যে যাওয়ার পরে 300 টাকা 350 টাকার দুটো চাদর কিনলো। কেনার পর হচ্ছে পর্দা কিনবে, তখন হচ্ছে যে ওখান থেকে আমাকে বললো যে বাইকে উঠে ওইখান থেকে গেলাম হচ্ছে আপনার হচ্ছে যে তালতলা ওখানে গিয়ে কম দামে ধরেন যে ওটা আরাম থেকে কিনবে। ও কিন্তু অনেক বিলাসবহুল এবং বিলাসিতা পছন্দ করে, কিন্তু আমি তো মধ্যবিত্ত, আমি তো পারবো না। তখন হচ্ছে যে আমরা তালতলা গেলাম, তালতলা যাওয়ার পরে ওখান থেকে রাস্তা থেকে 300 টাকা করে পর্দা কিনলো অনেকগুলো। পর্দা কেনার পরে হচ্ছে যে আমরা বাসায় আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর বলছে চল, রেডি হলো। এবং তার আগের দিন হচ্ছে আমরা ধরেন যে নিউ মার্কেট আলপনা প্লাজায় গেলাম, আমাকে একটা পাঞ্জাবি দিছে যেটা হচ্ছে বিয়ের দিন পরবো, এবং হচ্ছে বেনারসি শাড়ি কিনবে। তা আমি আমার টাকাতে বেনারসি শাড়ি কিনে দিলাম মৌসার থেকে। আমি কিনছিলাম টোটাল 2500-2000 এরকম। আমি আমার টাকা ছিল সামর্থ্যের মধ্যে, কিন্তু আমার 5,000 টাকা বাজেট ছিল যে 5,000 টাকার মধ্যে কিনবো। কিন্তু সে আমাকে হচ্ছে মৌসাক নিয়ে গেল, এবং ওখানে যে কম টাকায় শাড়ি পাওয়া যায় সেটা ও আমার সাথেই ছিল, এবং ওই টাকা দিয়ে কিন্তু শাড়িটা কেনার পরে হচ্ছে যে মানে একদিন আগে থেকে আমরা গোছানো শুরু করেছি, এবং বিয়ের দিন হচ্ছে গিয়ে আমরা চাদর তারপর কিনলাম, কিনে দুপুর আমরা হচ্ছে যে বললো যে চল আমরা কোর্টে গিয়ে বিয়ে করবো, এবং সে ঠিক করলো কার সাথে বিয়ে করবে। এবং হচ্ছে আমাদের পরিচিত একজন অ্যাডভোকেট ছিল শামীম, উনি হচ্ছে আগের বিয়েটা পড়াইছে রুমি রহমানের, ওনার কাছে পড়া যাবে না, উনি আসলে রাজি হবে না। এই জন্য কী করলো, শরীফ হাসান ভুঁইয়া নামে ওর নিজস্ব একজন অ্যাডভোকেট, ওনার কাছে গিয়ে আমাদের হচ্ছে বিয়ে করবে। এবং আমি বাসা থেকে 3টা দিয়ে বের হলাম, বাইক নিয়ে গেলাম। তারপর হচ্ছে আমাকে রাজধানী সুপার মার্কেটের সামনে বলছে যে তোর পাসপোর্ট দে, মানে ফোন দিল যে পাসপোর্ট লাগবে, কারণ বিয়ের সময় তো এটা লাগে। কিন্তু কোর্ট এফিডেভিট যে কাবিন করতে হয় করতে হয়, আমি তো কোনো কোর্টে বিয়ে করিনি, জানি না। তখন আমি পাসপোর্ট তাকে দিলাম, তাকে পাঠালো, এবং তিনি হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে কাবিন নামার যে একটা বিষয় সেটা লিখলো, আমাকে বললো যে এখানে সিগনেচার করেন। ঠিক আছে, কিন্তু আমি ছবি নিয়ে যেতে ভুল করছি, ছবি নিয়ে যাইনি। তো আমাকে বলে আপনি সমস্যা না পরে দিন, এবং বর্ষার হচ্ছে যে ছবি দিল এবং সিগনেচার করলাম। কই থেকে ফোন দিল, কাজী নিয়ে আসলো, কাজী নিয়ে এসে মোনাজাত পড়লো। আমার কথা হচ্ছে সে আমার সাথে বিয়ে করছে 300 টাকার স্ট্যাম্পে, আমাকে ওটাই দেখ। কী করলো, সেটা সরিয়ে ফেললো, এবং তার আইফোনে ছবিটা তুললো। আমার ফোনে যে ছবি ওঠে ভালো পরিকল্পনা ছিল। আমার ফোনটা যে দামি, আমার হচ্ছে দেখেন রেডমি 10 Pro Plus, অনেক দামি ফোন এবং অনেক ভালো ছবি ওঠে, কিন্তু সে আমাকে তো ট্রমাটাইজ করে ফেলছে যে আমি তো তোর বউ, আমি তোর ভালোবাসা, আমার আইফোনে তোলা মানে কি তোরই ছবি, আপনি একটা ছবিও তুলেন নাই না না, কারণ হচ্ছে আমি তো তাকে বিশ্বাস করছি। আপনি আমাকে যদি বলেন ভালোবাসার উপরে পৃথিবীর কোনো বিশ্বাসই নাই। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তার উপর নাই। আপনি আমাকে ভালোবাসেন একজন মানুষ হিসেবে, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে বাসেন না, আমি আপনাকে বাসি না। আমার হচ্ছে ধর্ম হচ্ছে এটা, আপনি আমাকে যা করবেন আমি আপনার সাথে তাই করবো, যেটাকে বলা হয় রিভেঞ্জ। পৃথিবীর তো সবাই এক না, ও আমাকে ভালোবাসছে, আমি ওকে ভালোবাসি। যে আমার সাথে রিভেঞ্জ করছে, তখন আমি ওর সাথে রিভেঞ্জ নিছি। তখন হচ্ছে করার কারণ কি, সব তো ঠিকই চলছিল তার মধ্যে চলছে, কিন্তু সে যে খারাপ মেয়ে এটা তো পরে এসে জানলাম, যখন আমি কষ্ট পাইছি, যখন হচ্ছে যে আমি তাকে ভালোবাসলাম, সে আমাকে পোল্টি মারলো, এবং রাতের বেলা সে আমাকে গালাগালি করতেছে, এক পর্যায়ে সে আমাকে দেখে নেবে। ঠিক আছে, আমার একটা বিষয় কি, আমার প্রচণ্ড সাহস, আমাকে কেউ ভয় দেখিয়ে, আমাকে কেউ থ্রেট করে অনেক কিছু করবে, এটা পারবে না। যদি আমাকে ভালোবাসে, যাকা সেটা তুই করিস না, এটা করলে আমার ক্ষতি, আমি জীবনও করব না। কিন্তু আমাকে যদি কেউ থ্রেট দেয় যে এটা করবি না, দেখে নেব,
তাহলে আমি ওটা 5 মিনিটের মতো করি, কারণ আমি দেখতে চাই সে আসলে কি। এটাই হ্যাঁ, এটাই হচ্ছে মূল ইয়ে ছিল। পরে ওখানে হচ্ছে কাজী আসলো, তারপর হচ্ছে অ্যাডভোকেটের 2-3 জন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা কোক নিয়ে আসলো, বিস্কুট নিয়ে আসলো। তারপরে এটা স্মৃতি মধুর করতে ওই অ্যাডভোকেটের ফোনে একটা ছবি তোলা হলো, ঠিক আছে। এটা যে তার অ্যাডভোকেট ছিল এবং সে যে পোল্ট্রি মারবে না, না তার ব্যক্তিগত অ্যাডভোকেট না, তার ব্যক্তিগত অ্যাডভোকেট সেটা আমাকে আগে বলছে। কারণ রুমির যখন হচ্ছে যে মারা যায় তখন হচ্ছে যে তার সম্পত্তি যেন লিখে নেয় এই সেই অ্যাডভোকেট, এবং রুমির যে বাচ্চা নিয়ে মামলা বিভিন্ন যে বিষয়গুলো, এই অ্যাডভোকেটটাই হচ্ছে যে এই শরীফ হাসান ভূঁইয়া। এটা তার পূর্ব পরিকল্পনা ছিল। এবং হচ্ছে যে একটা মেয়ে হয় কি জানেন, সেটা হচ্ছে যে আপনারা আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি যেটা না পারবো আপনি সেটা একটা হাসি এবং কাছে গিয়ে হাত ধরে, ঠিক আছে, একটা রুমে থেকে সেটা আপনি হাসিল করতে পারবেন। এটা মেয়েদের একটা আলাদা একটা শক্তি পাওয়ার, সেটা তার ক্ষেত্রেই বলছি, অন্য কাউকে বলছি না, অন্যকের সাথে আমি তুলনা করছি না। এইটা তার হচ্ছে ভীষণ একটা শক্তি। যখন আমার সাথে এটা করলো এবং আমি যে ওটা নিয়ে আসবো, ও যে আমাকে পোল্ট্রি মারবে, এবং দেখেন সে বাসায় আসলো, আমরা বাসায় আসলাম রাত 9টার দিকে। আমি আসার সময় হচ্ছে যে এদিক দিয়ে যদি লেট হয়, কারণ হচ্ছে অনেক তো জ্যাম থাকে, আমি আসলাম মতিঝিল হয়ে ঘুরে, ওদিকে গিয়ে আরও বেশি জ্যামে পড়ছি। জ্যামে পড়ার পরে মূলত হচ্ছে যে তেল শেষ হয়ে গেছে। আমি কী বলে মতিঝিল একটা তেলের যে পাম্প আছে, ওখানে তেল নেই, এবং আসার পরে এত গরম ছিল, সে টায়ার্ড হয়েছে এবং এসে সে মানে শুয়ে পড়ে এবং শুয়ে থাকে, ঠিক আছে। আমি বললাম যে রেডি হও, আমরা আসলে থাকে না পারিবারিকভাবে অনুষ্ঠান করবো, ছবি তুলবো। এসে দেখি যে আমার ভাগ্নি ছোটো বোন ফুল নিয়ে এসে বাসর ঘর সাজাইছে, ঠিক আছে। এখন ওদের হচ্ছে যে আমারে সবাই কাবিন চাচ্ছে, কাবিনটা তো তার ফোনে। তারপর হচ্ছে যে সেদিন যে আমার বাসায় যে বেনারসি শাড়ি পরে থাকলো, এবং একজন মানুষ আপনার সাথে হয়তো পরবর্তীতে, মানুষ তো পরিবর্তনশীল, পরবর্তীতে সে পরিবর্তন হতেও পারে। হ্যাঁ, আপনি এই যে আপনার তো বর্তমান সময় কি দরকার যে আমরা লিগ্যাল পেপারটা আসলে নিজেদের কাছে রাখি, তো সেই ক্ষেত্রে আপনি কিছুই রাখলেন না, আসলে এটা তো জনগণকে বিশ্বাস করানো খুবই কঠিন। আচ্ছা শোনেন, সেটা হচ্ছে যে এটাই স্বাভাবিক, মানুষ আসলে আজকাল হচ্ছে প্রুফ চায় এবং সিসিটিভির ফুটেজ চায়। আমি যে আপনার সাথে কথা বলছি এখানে এই ক্যামেরার সামনে, ঠিক আছে, আমরা কিন্তু এখানে 3 জন মানুষই, তাই না? আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি যদি এই ফুটেজটা ডিলিট করে দেন এবং যদি বলেন না আকাশ নিবিড় এখানে আসেনি, এখানে আমার কাছে বলার থাকবে? আমি তো বিশ্বাস করে আসছি, আপনাদের ফোনে আসছি, আপনাদের দাওয়াতে আসছি, সেখানে যদি আপনি বলেন যে টোটাল ফুটেজ ডিলিট করলেন, আমি কি আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো? পারবো না। কিন্তু এখানেও কিন্তু প্রমাণ দেওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে ফোন আছে, নেটওয়ার্ক আছে, এবং আমি যেখানে আসছি এটা কিন্তু হচ্ছে যে একমাত্র লোকেশন ট্র্যাক হচ্ছে আমার ফোনে, সেটা কিন্তু আমি বের করছি। আমার মাথায় ছিল সেইভাবে কি তার বিষয়টা প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, প্রমাণ করে ফেলছি। কারণ হচ্ছে যে এই বিষয় নিয়ে আমি তাকে একটা মামলা করছি। এটা হচ্ছে যে মানুষকে একবার যদি দেন আপনি, মানুষের এখন ধারণ ক্ষমতা হচ্ছে 7 দিন। যে কোনো জিনিস যদি ভাইরাল হয় দেখবেন 7 দিন মানুষ মনে রাখে, এরপরে আরেকটা টপিক আসে ভাইরাল হয়, এরপরে দেখবেন সব কিছু মানুষ ভুলে যায়। কিন্তু মানুষকে আমি চাচ্ছি যে 22টা বছর যেহেতু জ্বালাইছে, মানুষকে আমরা আসলে 22টা বছরই জানাতে চাই যে এই মেয়েটা আসলে কেমন। এবং এটা নিয়ে মামলা করছি, প্রতারণা মামলা। উনি আমাকে সহজ সরল পায়া বিয়ে নাটক করছে, এবং মামলায় পুলিশ রিপোর্টে তার সত্যতা পাওয়া গেছে। সে আমাকে বিয়ে করছে এবং আমার সাথে বাসায় ছিল, আমার সাথে প্রতারণা করছে। এই সিআইডি যেটাকে বলা হচ্ছে সিডিআর একটা রিপোর্ট থাকে, যেটা হচ্ছে মোবাইলের, ঠিক আছে, এটা অন্য ভাষা হতে পারে। এই রিপোর্টটা আমরা তুলে নিয়ে আসি এবং সেই রিপোর্টে প্রমাণিত সে আমার বউ এবং আমার বাসায় ছিল। একটা বিষয় দেখেন, আমি আজকে এখানে আসছি, এখানে কিন্তু সেটা আছে, কিন্তু সে তো না স্বীকার করছে, বলছে যে আমি ওই না, ও বলছে যে এই ছবিটা হচ্ছে যে তোলা, উনি হচ্ছে তার খালাতো বোনের বিয়েতে যাচ্ছে। কিন্তু আমার যে কথা, উনি তো মিনিটে মিথ্যা কথা বলে। এখন একটা বলছে, পর একটা বলছে, উনি আসলে সকাল সন্ধ্যা দুমুখ সাপ, একবার এটা বলছে, একবার ওটা বলছে, একবার এটা বলছে, একবার ওটা বলছে। এগুলো বলে উনি আসলে জায়গাটা নষ্ট করে ফেলছে। দেখেন 29 অক্টোবর 2024 আমার বাসায় সে বেনারসি শাড়ি পরা, ইনভারমেন্ট হচ্ছে
আকাশ বর্ষার শুভ বিবাহ এবং তার বেনারসি শাড়ি, এখানে আপনাকে ছবি আর হচ্ছে সিসিটিভি ফুটেজ আমাকে কেন দেখাতে হবে? এখানে যে আপনি আপনার ইমোশন থেকে বলতেছেন, হ্যাঁ, এখন যে ইনসিডেন্ট না, মানুষের শোনেন, বিবেক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত, হচ্ছে মানুষের বিবেক। আমি যে আপনাকে বলছি, ঠিক আছে, সেগুলো তো আমার এভিডেন্স আছে দেখে আপনাকে বলছি। এবং দেখবেন যে 29 অক্টোবর যে আমার মোবাইল তোলা আছে, ওরা হচ্ছে সেলফি তুলতেছে, আমি আলাদা করে একটা ছবি আমার ফোন থেকে তুলছি। এটা তো আমি জাস্ট, এটা হলো আমি একজন গণমাধ্যম কর্মী, একসময় নাটক সিনেমা ডিরেকশন দিতাম এবং হচ্ছে মিডিয়ার সাথে সংযুক্ত, এবং ওই বিষয়গুলো হচ্ছে যে আমি মনে হয়েছে যে ওরা একটা সেলফি তুলতেছে, আমি একটা অন্য ফোন থেকে তুলি, তারা সেলফি তুলতেছে। কিন্তু এই বিয়ের ছবি, আমি তাকে মালা পরাচ্ছি, সে আমাকে মালা পরাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে তার আইফোনে তোলা ছিল। বলছে আইফোনের ছবি ভালো আসে, রাতের বেলা ছবি তুলে আসবে না, আমার ফোনে তুলে তোর আমি কম্পিউটার ড্রাইভে মানে ট্রান্সফার করে দিচ্ছি। কতদিন আপনি বর্ষা চৌধুরীর সাথে সংসার করেছিলেন? সেটা হচ্ছে যে আমাদের সংসার ছিল যে 2 মাস 5 দিন। আচ্ছা, 2 মাস 5 দিনের মধ্যে আপনি তার ফোন থেকে ছবিগুলো কোনোভাবেই নিতে পারেন, কালেক্ট করতে পারেন? ওটা আমার আসলে খেয়ালই ছিল না। কীরকম, ও তো আসলে ব্র্যান্ড প্রমোশন করতো, ওর হচ্ছে গাড়ি ছিল, ওটা নষ্ট ছিল, এবং যেহেতু আমার বাইক ছিল, আমাকে বলতো যে আমার হচ্ছে বাবা অসুস্থ, আমার বাচ্চারা ছোট বাচ্চা আছে, এবং হচ্ছে পরিবার চালাতে আমার প্রতি মাসে 2-3 লাখ টাকা খরচ হয়, আমাকে এই 2টা মাস একটু টাইম দে, এবং 2 মাস আমি একদম মাইনাসে পড়ে গেছি, আমাকে একটু সময় দে, ঠিক আছে, আমরা আসলে আলাদা একটা বাসা নিব, নিয়ে আমরা একসাথে থাকবো, তুই আমাকে 2 মাস সময় দে, আমি চাকরিটাকে ছেড়ে, হ্যাঁ 2 মাস সময় ছিল। আমি দেখলাম যে তার যেহেতু গাড়ি নষ্ট, এবং রাসেল মিয়াকে ভয় পাচ্ছে, হেলেনা জাহাঙ্গীরকে ভয় পাচ্ছে, আমি তার সাথে থাকলে একটা সাহস, এই সাহসটাই আসলে তাকে আমি বাইক সার্ভিসটা দিতাম প্রতিদিন। আচ্ছা, আপনি কত নাম্বার স্বামী জেনে আপনি তাকে বিয়ে করেছিলেন? আমি জানতাম যে আমি তৃতীয়। এখন আমরা জানছি আপনি নবম না সপ্তম? মানুষের ভাষ্য মতো আমি জানি যে আসলে 12তম। এটা খুবই আসলে হাস্যকর বিষয়, মানে আমি দুঃখিত, আমি না হেসে পারলাম না আসলে। এই যে আমরা জানি আপনি চতুর্থ বা তৃতীয়, আপনি জেনেছিলেন আপনি তৃতীয়, আবার শুনেছি আমার জানা মতে আপনি চতুর্থ, আবার জানি যে পঞ্চম, আবার পঞ্চম, আবার কিছু কিছু সময় শোনা যাচ্ছে আপনি সপ্তম, নবম, এখন আপনি বলছেন মানুষের ভাষ্য মতে আপনি 12তম। তাহলে কি আপনি একদম ঠেকাই দিয়েছেন, আপনি পূরণ করে ফেলছেন নাকি? সেটা তো আমি তো না, বিষয় হচ্ছে যে তার বিয়ে করার নেশা এবং পেশা ছিল, সেটা হচ্ছে আসলে তার। তাহলে আপনারা সবাই তো 4 জনের পর সবাই তো আপনারা ইলিগাল না? সেটা তো আমি জানি না, বিষয় হচ্ছে সে তো স্বীকার করে না, সে তো বলে 4টাই স্বীকার করতো না। সে যে চতুর্থতম যেটা তার ভাষ্যে, সেটা হচ্ছে জ্যাকি যখন কথা বললাম, এবং সে বলতো যে চিল্লায় বলতো হুই জ্যাকিকে চেনে না সে, তাকে আমাদের চ্যালেঞ্জ ছিল দিল যে বের করতে হবে জ্যাকি তার জামাই। তখন তো ও যেটা মিথ্যা বলছে সেটা প্রমাণ করার জন্য আমরা 200 মানুষ কাজ করতেছি। আমি শুধু না, কিন্তু আমার সাথে ধরেন যে 200 মানুষ একদমই অ্যাক্টিভ। আপনি তো আপনার কাজের জায়গা থেকে একদমই ঠিক কাজ করেন। কোনটা? এই যে আপনি মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনারা 200 মানুষ মিথ্যা কথাকে প্রমাণ করতে চেষ্টা করছেন, এখন দেখেন সত্যটাই আপনি প্রমাণ করতে পারছেন না। না, যেটা হচ্ছে যে এই 200 মানুষ ওর মিথ্যাটা প্রমাণ কেন করছে? ও তো মিথ্যাবাদী। ওর মিথ্যা কেন? দেখেন যে এখন হচ্ছে যে ডিজিটাল যুগ, আপনি 2013 সালে তার হচ্ছে বাচ্চা যারা, তার একটা ছবি আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়, আপনি বলতেছেন যারা জন্ম 2015-তে, তো এটা আপনি যে মিথ্যাবাদী, এটা তো প্রমাণ হচ্ছে যে এটা তো সোশ্যাল মিডিয়া আপনাকে প্রমাণ করে দিচ্ছে আপনি মিথ্যাবাদী। 2003 সালে যদি 2013 সালে যদি আপনি যারার একটা ছবি ছোট বাচ্চা পোস্ট করেন ফেসবুকে, সেটা তো প্রমাণ হয়ে থাকলো যে আপনি 2013-তে পোস্ট করছেন। আপনি এসে 2022 সালে তার নামে একটা জন্ম নিবন্ধনের একটা তুললেন, কাগজ বানালেন, বানায়া আপনি বলছেন তার জন্ম হচ্ছে যে 2015-তে, তাহলে 13-তে যে আপনি পোস্ট করলেন, ওই 13-তে পোস্ট যে হলো, এটা কি আপনি আপনার তো মানে সাইকোলজিতে। হ্যাঁ, আচ্ছা, আমরা জেনেছি যে বা যারার মা বলতেছে যে তার বয়স 9, হ্যাঁ অ্যাকচুয়ালি তার বয়স কত? আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়ার যুগে, আমি কিন্তু আগে বলছি যে আপনি 2013 সালে একটা ছোট বাচ্চা যার ছবি আপলোড দিলেন, তার জন্ম হয়েছে 2013-তে, 13 থেকে 2025, তাহলে কত বছর হচ্ছে?
শেষের দিকে, তাহলে হচ্ছে যে 12 এবং হচ্ছে যে 12 বছর 7 মাস যদি হিসেব করি আর কি। তো সেখানে হচ্ছে যে উনি বলতেছে বয়স হচ্ছে 9 এবং যে জন্ম নিবন্ধন করছে 2022 সাল। তো এখানে যদি আপনি ইয়ে করেন সোশ্যাল মিডিয়ায় আপনি 2013 সালে যেটা পোস্ট করছেন সেটা যদি বলেন যে 2015 সালে তার জন্ম, এটা কি কখনো সম্ভব? আপনি একটা হ্যাঁ এটা ধরে আছেন। এবং 2003 সালে সে বিভিন্ন এফএম রেডিও থেকে বলছে যে তিনি আসলে এসিড দগ্ধের একজন মেয়ে, বিভিন্ন ভাবে মিথ্যাচার করছে। কিন্তু তার খালাতো বোন রুহি যেটা করলো, তিনি আসলে 2008 সালে এসে তার একটা ভিডিও দিল, সে নাচতেছে হরে রাম একটা গানে। তাহলে 2003 সালে যদি সে এসিড দগ্ধ হয়, 2008 সালে প্রযুক্তি একটা বিষয় দেখেন, প্রযুক্তিতে সে একটা সুস্থ মানুষ। তাহলে আপনি বলেন যে আপনি যে মিথ্যাচার করছেন এটা তো প্রমাণিত। তাহলে ওনার যে গলার যে অবস্থা আপনি বলতে না, এটা যখন হচ্ছে যে যখন আমার বিষয়টা ভাইরাল হয়ে গেল, আমি গড মেরিট দিলাম এবং মিথ্যাচার নানানটা বলতেছে, সেটা প্রমাণ করার জন্য আমি পোস্ট করতেছি, একের পর এক পোস্ট করতেছি। এগুলো যখন পোস্ট করার পরে গড মেরিট দিবেন কি ওই 2 মাস 5 দিন পরে আচ্ছা যখন দেখলাম যে সে মুন্না খানের প্রতি আসক্ত, মুন্না খানকে নিয়ে পাগল, মুন্না খানের জন্য সে জীবন দিচ্ছে। মুন্না খানের জন্য নাকি তার টাকার জন্য? টাকার জন্য। আর আপনাকে ছেড়ে গেছে শুধুমাত্র টাকার জন্য? কারণ সে তো আমি তো তার খরচ করতেছি না এবং সে চাইছে যে আমি তার সাথে সংসার করি। আপনি তাকে ক্যারি করতে পারতেছেন না? ক্যারি করে না। এর মধ্যে তো 2 মাস 3 দিন আমার 3 লক্ষ টাকা প্রায় সর্বোচ্চ খরচ। মানে থাকে না আমার একটা জমানো টাকা ছিল, সেই টাকাটা যখন শেষ হয়ে গেল, ও যখন বুঝতে পারলো যে আমার টাকা শেষ, তখন সে টার্গেট করলো মুন্না খান। তার হচ্ছে যে মাসে 2 লাখ টাকা খরচ, এটা কে দিবে? আমার পক্ষে তো 2 লাখ টাকা দেওয়া সম্ভব না। আমি তাকে বিয়ে করছি ভালোবেসে, তার সাথে সংসার করব। সে যেহেতু ধরেন যে মাসে 8-10 লাখ টাকা ইনকাম করছে, আমি জানলাম যে আমি আমার ধরেন যে বেতন 40,000 টাকা, আমি বাসা ভাড়া দিলাম, ঠিক আছে, আমরা দুজন মিলে, ও তার ফ্যামিলি পালবে, ওর ছেলে মেয়ে পালবে, ঠিক আছে, সে তো ইনকাম করছে 10 লাখ, 2 লাখ টাকা খরচ করলো, বাকিটা সেভিং করলাম, একটা ব্যবসা করলাম। আমার ইচ্ছে ছিল একটা হোটেল ব্যবসা করব তার সাথে। এগুলো সব প্ল্যানিং হয়েছিল। তার মানে এই না যে তার 2 লক্ষ টাকা আমি মাসে দিব, দিয়ে তার সংসার পালবো, এটা তো সম্ভব না। যখন দেখলো যে আমাকে দিয়ে আর হচ্ছে না, আমার টাকা সব শেষ, তখন সে মূলত করলো কি, এই মুন্না খানের পিছিয়ে গেল। মুন্না খানের থেকে ধরো যে শুটিং করবে, 5 লাখ টাকা নিচ্ছে, সেখানে 1 লাখ টাকা খরচ করতেছে, 4 লাখ টাকা মেরে দিচ্ছে। মানে এটা হচ্ছে তার একটা প্ল্যানিং ছিল। যখন হচ্ছে যে আমি তার মিথ্যাগুলো সোশ্যাল মিডিয়াতে একের পর একজন তুলে ধরলাম, তখন আমাকে একজন বললো যে ও একটা বিষয়, সেটা হচ্ছে যে শিপুদা, যে বাংলাদেশ যে দেখবেন যে বিশ্বে একটা ভাইরাল নাম, শিপুদা দেশে বাইরে থাকে, ওনাকে ফোন দিল যে শিপুদাকে সে সিনেমার প্রডিউসার বানাবে। তখন হচ্ছে যে শিপুদার কাছে বর্ষা চৌধুরী প্রডিউসার বানাবে। তখন হচ্ছে সে বলতেছে যে এই শিপুদাই বলে যে তোমার বাড়ি তো বরিশাল, ঠিক আছে, না বলে না না আমি তো ঢাকায় কুট্টি, আমি পুরান ঢাকায়, আমার বংশ ঢাকায়া। তো এই বিষয়টা যখন ভাইরাল হয়ে যায়, তখন আমি একটা পোস্ট দিই যে আসলে কি এই সোমা আক্তার ওরফে বর্ষা চৌধুরীর বাড়ি পুরান ঢাকায় নাকি যে বরিশাল, আপনারা একটু জানান তো। এখানে আমার একজন ওখানে কমেন্ট করে যে ভাই আমার বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা রসুলপুর গ্রামে, ও একটা মিথ্যুক, ওর বাবা মা হচ্ছে এখানে থাকে, আপনি এই জায়গায় খোঁজ নেন। বরিশাল থেকে নারায়ণগঞ্জ গিয়ে থাকে। নারায়ণগঞ্জ হচ্ছে তার হচ্ছে যে মা হচ্ছে যে ওর হচ্ছে মামা ছিল, জায়গা কিনে দিছে 500, ওইখানে সে বাড়ি সহ কিনে দিছে, ওইখানে বাবা মা থাকে, কিন্তু সবাইকে বোঝায় সে পুরান ঢাকায় থাকে না। যখন আমাকে সোশ্যাল মিডিয়াতে একজন কমেন্টে লিখলো যে ভাই আমার বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে, আমার পাশের বাসায় হচ্ছে যে এই সোমা আক্তার বাবা মা থাকে, আর ওর নাম তো বর্ষা চৌধুরী না, ওর নাম সোমা আক্তার, মিডিয়ান নাম। এবং হচ্ছে তার জন্ম এবং বাবা মা এবং ভোটার আইডি কার্ড সব নকল করে জাস্ট মানে মিডিয়া অন্য নামে ছদ্ম নামে আর কি এগুলো করে, সেটাও সে স্বীকার করেনি। পরে আমি একদিন হচ্ছে যে বাইক নিয়ে গেলাম এবং এটা তো বের করা তো দরকার, এবং সে এসিড দগ্ধ না, নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে আগুন লেগে পুড়ে গেছে। আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লাগলো এবং আমি একজন গণমাধ্যম কর্মী, অনুসন্ধান যে
অনুসন্ধানে নিজের গায়ে নিজে আগুন দিয়ে নিজেকে দগ্ধ করছে, মানে এটার পিছনে কারণ কি আপনি কি জানেন? সেটাই যখন আমি ওখানে গেলাম, যারপর হচ্ছে যে আমি যাচ্ছি, যাওয়ার সময় হচ্ছে যে চিন্তা করতেছি পাবো কিনা। ধরেন আমি একটা অনুসন্ধানে বেরোইছি, সে যদি না হয় তাহলে তো আমি ফেল হয়ে গেলাম। কিন্তু একজন আমাকে ইনফরমেশন দিল যে এটা সত্য, যে তার নাম বর্ষা চৌধুরী না, তার নাম সোমা আক্তার। এটা আপনি প্রথমে আপনি পাবলিশ করছেন সবার সামনে? হ্যাঁ, এটা হচ্ছে আমাকে ইনবক্সে কমেন্টে লিখছে যে ওনার নাম সোমা আক্তার, ওনার বাড়ির পুরান ঢাকায় না, ঠিক আছে, ওনার দেশের বাড়ি বরিশাল, উনি হচ্ছে নারায়ণগঞ্জ পৌরসভার রসুলপুর গ্রামে ওনাদের হচ্ছে বাসা, ওর বেড়ে ওঠা হচ্ছে এখানে, আপনি এখানে খবর নেন। এবং তিনি এসিড দগ্ধ না এবং নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে পুড়ে গেছে। এই একটা গল্প সে আমাকে হচ্ছে একজন লিখে কমেন্টে দিল। এটা তো মানুষকে প্রমাণ করার জন্য আমাকে একটা রিপোর্ট করতে হবে। যেহেতু আমি অনুসন্ধানের রিপোর্টটা করতে পছন্দ করি, তখন বাইক নিয়ে গেলাম এবং যাওয়ার সময় একটা ছোট ব্যাগে নিয়ে গেলাম। তখন আমি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি যদি এটা আমার সাকসেস করো, যেহেতু প্রথম একটা অনুসন্ধান এবং সে একটা বাজে মেয়ে, প্রতারক মহিলা, এটা তো প্রমাণ করার জন্য আমার একটা গল্প সাজাতে হবে। বেস করে চলে গেছি এবং সাহসটা ছিল যে আমি পারবো এবং নিয়ত করতেছিলাম যাওয়ার সময় যদি আমি সাকসেস হতে পারি 2 রাকাত নফল নামাজ পড়বো, এরকম একটা নিয়ত ছিল আর কি। পরে গেলাম, গিয়ে হচ্ছে যে যেদিকে যাওয়া দরকার সেদিকে না গিয়ে আমরা হচ্ছে উল্টে রাস্তাতে ঢুকে গেছি এবং বিভিন্ন চায়ের দোকান জিজ্ঞেস করতেছি, বিভিন্ন লোককে জিজ্ঞেস করতেছি। রসুলপুর গ্রামটাই আমরা খুঁজতে মনে করেন যে 1/2 ঘন্টা চলে গেছে এবং বাইক দিয়ে গেছি তো খোঁজ নিতে যাচ্ছি। আমরা যেদিক দিয়ে যাওয়া দরকার সেদিক দিয়ে না গিয়ে আমরা উল্টো পথে ঢুকে গেছি। ঢুকে গিয়ে আমরা যখন হতাশ আর পারতেছি না, তখন একটা চায়ের দোকানে বললাম চা খাচ্ছি। এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে মানুষের সাথে যখন আপনি আন্তরিকতা শুরু করবেন, কোনো কিছু জিজ্ঞেস করবেন, মানুষ সত্যটা প্রথমেই স্বীকার করে, যদি না করে তাকে আর পারবেন না। তখন হচ্ছে যে চায়ের দোকানের ছবিটা দেখালাম যে ওনার নাম সোমা আক্তার, উনি ঢাকায় থাকে বর্ষা চৌধুরীর নামে। এই নামে কি আপনি চিনেন কিনা? মানে একদম শেষ সময় যে আমি আর খুঁজে পাচ্ছি না, যখন আর পারতেছি না, একদম শেষ সময়ে তখন হচ্ছে যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই মহিলাকে চেনেন? একটা ছবি ছিল, আগের ছবি, এটা ফুল নিয়ে, খুব বিশ্রী চেহারা। ওই ছবিটাই দেখালাম যে ইনাকে চেনেন কিনা। ওনার নাম হচ্ছে সোমা আক্তার, ঢাকায় বর্ষা চৌধুরীর নামে সবাই চেনে। তো বলছে যে হ্যাঁ মেয়েটাকে চিনি তো, ওর বাবা মা আমার এই দোকান থেকে দুধ দিত। তখন একটা স্বস্তি পাই এবং দেখেন আমার না একটা কিছু হবে। তখন হচ্ছে যে আমি প্রথম যে ভুল করছি যে ওই কাবিনের ছবি তুলিনি, বিয়ের বাসরের ছবি তুলিনি। আমার কাছে মনে হচ্ছে যে একটা গোপন ক্যামেরায় এটা ধরে রাখি যে সে স্বীকার করেছে। মানুষ তো হচ্ছে কি, মানুষ হচ্ছে যে এখন এটা করা উচিত এবং যদি পরবর্তীতে সে না স্বীকার যায়, এই বিষয়টা আমার কাছে মনে হলো এবং তখন আমি গোপন ভিডিও করে রাখার চেষ্টা করলাম। দেখলাম না, সে আসলে কথা বলতে চায়। পরে পাশে একজন দাঁড়া ছিল, বসে ওনাদের বাড়ি। তো ওনার কথা আপনি কিছু রেকর্ড করেন নাই? লাগলো না, মানে যখন আমি সাহসটা পাইলাম যে উনি মিথ্যে বলছে না এবং বলতে চাচ্ছে বিষয়টা, তখন বললো যে পাশে একটা লোক আছে, ওনারা দেখতেছেন, ওনাদের বাড়ি কিনছে, ওনার সাথে জিজ্ঞেস করেন, উনি জানবে। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনাকে চেনেন? বলছে হ্যাঁ, ওনার নাম হচ্ছে সোমা আক্তার। 5 বছর বয়স যখন, তখন থেকে সে এখানে থাকে। এখান থেকে তাকে সবাই চেনে এবং তাকে এখানে থেকে বড় হতে দেখছে। বললাম, বলতে কোথায় থেকে যেন একটা লোক আসলো, সে বললো যে সোমা আক্তার। ওই লোকটা আসলো, উনি বললো যে ওনার নাম তো বর্ষা চৌধুরী না, ওনার নাম হচ্ছে সোমা আক্তার। উনি তো এসিড দগ্ধ না, উনি নিজের গায়ে নিজে আগুন লাগায় আমাকে 7 মাস জেল কাটাইছে। ওই লোকটা এসে বলতেছে। তার মানে কি, আমরা কিন্তু আরেকটা কুলু পেলাম। কুলু পাওয়ার পরে হচ্ছে যে আমরা তাকে বললাম, বলার পরে উনি আসলে আবেগে একদম কেঁদে দিচ্ছে যে আমি কখনো কল্পনা করিনি যে সাংবাদিক আমার হচ্ছে যে ইন্টারভিউ নিবে, ঠিক আছে, এতদিন পরে। আমি ওই মহিলা হচ্ছে যে এফএম রেডিওতে গিয়ে মিথ্যা কথা বলছে, আমি আল্লাহর কাছে অভিশাপ দিছিলাম যে আল্লাহ এটা তুমি একদিন বের করবা। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি সেই সাংবাদিক এবং আমার ইন্টারভিউ নেবেন।
এবং তার কথা এবং নিলাম, নেওয়ার পরে তিনি আসলে বলল এই নাম হচ্ছে আব্দুল জলিল, তার সাথে প্রেম করত, তিনি আসলে বিবাহিত ছিল। জলিলের সাথে প্রেম করার সময় একটা তার বন্ধুর সাথে হয়, পরিচয় হয়, ওই বন্ধুর সাথেও সে প্রেম করে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং জলিলকে সে বিয়ে করবে। এখন ওই বন্ধু জলিলকে বলছে না তুই বিয়ে করিস না, তোর তো বউ আছে, আমি বিয়ে করি। জলিল বলছে যেহেতু আমার বন্ধু আর আমার যেহেতু বউ বাচ্চা আছে, তুমি আমার বন্ধুকে বিয়ে করো। এই কথা কেন বললো? তাকে শুধু জেলে পাঠানোর জন্য নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে, হ্যাঁ, নিজের গায়ে নিজে মানে আগুনে পুড়ে ওদের ক্ষেত্রে মিথ্যা এসিড নাটকের করে, মামলা সাজায়, মামলা সাজিয়ে ওদেরকে জেলে পাঠায়। কাউকে 3 মাস, জলিলকে 3 মাস, এবং ওর সাথে যে বন্ধু বান্ধব ছিল যারা কোথাও কথা বলতে আসছে, ওর মা হচ্ছে, তার নাম হচ্ছে ধর্ষণ মামলা দেয়, মিথ্যা মামলা। মানে পুরো এই ফ্যামিলিটা হচ্ছে একটা মামলাবাজ একটা ফ্যামিলি, এবং যে কথা বলতেছে তাকেই মামলা দিচ্ছে। এবং তারা যে কথাগুলো বলছে এটা কোনো প্রমাণ আপনার কাছে আছে? এটা বলে তো জনগণ বিশ্বাস না করতে পারে। না, রিপোর্টটা তো আছে, 2 ঘন্টার রিপোর্টে ইন টোটাল আমি সবকিছু করে আসছি, এবং মানে টোটাল 2 ঘন্টা, মানে আমি শুট করছি অনেক, কিন্তু আমি টোটালি 1 ঘন্টা অথবা তার বেশি হতে পারে। এই রিপোর্টটা আছে ইন টোটাল, মানে টোটাল এই সময় আক্তার কে কিভাবে জলিলকে ফাঁসাইছে, কিভাবে নিজের গায়ে কেরোসিন তেল দিয়েছে, একদম ইন টোটাল হচ্ছে ওই লোকটাই গল্পটা বলতেছে। আমি ওনাকে চিনতামও না, আমি জানতামও না। আমি যখন ওই সময় আক্তারের বিষয়ে বাড়ি এখানে, তার কে কে থাকে এগুলো যখন আমি জানার চেষ্টা করতেছি, তখন ওই লোকটাই আমাকে সব বলতেছে যে দেখেন আমি হচ্ছে যে জলিলের কাছের ছোট ভাই, এই জলিল হচ্ছে যে ওখানে বসেছিল, আমাকে বলছে যে 1 গ্লাস পানি নেন। আমি পানি আনতে গেছি, যার পরে দেখি যে ভিতরে চিল্লাচিল্লি। পরে জানতে কি হয়েছে, ও যে নিজের গায়ে নিজের কেরোসিন তেল দিয়ে আপনার হচ্ছে গলায় একটা রোনা ছিল জর্জে, ওটা আগুন লেগে গেছে। ও দৌড়ে এসে একটা পাশের পুষ্কিনি ছিল, ওখানে লাফ দিছে, যখন পুড়ে গেছে বিষয়টা, তখন হচ্ছে তাকে নিজে হয়তো বুঝতে পারেন এরকম কিছু না, মানে হচ্ছে সে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লেগে দিছে, কিন্তু এখানে যে জর্জেটা নিয়েছিল এটা যে পুড়ে যাবে এটা আসলে ও বুঝতে পারেনি। ঠিক আছে, তখন হচ্ছে যে মানে ওর প্ল্যানিং ছিল যে কেন জলিল আমাকে বিয়ে করবে না, এবং মিথ্যা অ্যাসিডের মামলা দিয়ে এই 5 জনকে জেলে দিবে, এটা তার আসলে পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক আছে, পরে জলিলের সাথে ওর সাথে কথা বললাম, এবং দেখেন যে জলিলের সাথে ওর সাথে কথা বললাম, এবং ওকে বললাম যে জলিলটা আসলে কি, তার সাথে কথা বলতে চাই। এবং 5 জনের মধ্যে একজন মারা গেছে, আর 4 জন আছে। তার ইন্টারেস্টিং হচ্ছে এই 5 জন যদি কথা বলে কি কি ঘটনা, তাহলে তো পাচ্ছি। এবং জলিলকে খুঁজে বের করতে আমাদের 3 ঘন্টা টাইম লাগছে, এবং জলিলকে হঠাৎ করে গিয়ে যান বলছি, জলিল বলছে না ওনার নাম তো আসলে বর্ষা চৌধুরী না, ওনার নাম তো সোমান আমি চিনি, এবং আপনারা যে আসছেন আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু তাকে ফুসলিয়ে হাত পা ধরে যেমনি হোক কথাগুলো আমরা বের করছি, এবং সম্পূর্ণ সে যেগুলো বলছে সেটা হ্যাঁ যে এটা সত্য, কিন্তু সেটাও সে স্বীকার করে না। সে বলে যে হুইজ জলিল। ঠিক আছে, মানে যেটাই আমরা বের করতেছি সেটা হচ্ছে যে বলে হুইজ জ্যাকি, হুইজ জলিল, এবং তার 4র্থ স্বামী কৌশিক, সে বলছে হুইজ কৌশিক। ঠিক আছে, এবং মুন্না খানের বাচ্চা নাকি তার পেটে হুইজ জারিফ। এই হুইজ বলতে বলতে আমরা তাদের সবকিছু বের করতেছি। ঠিক আছে, কিন্তু সে যে মানে মিথ্যা বলতেছে সেটাই হুইজ বলে, তার মানে এটা প্রবলেম আছে, আর এই হুইজটাই আমরা বের করি। ঠিক আছে, সে আমাকে বলছে হুইজ হামেদ মোল্লা। হামেদ মোল্লা হচ্ছে তার দাদা, গরিব, এবং এই যখন হুইজ বলে তখনই বুঝিয়ে নেবেন। হামেদ মোল্লা সম্পর্কে কি জানেন? হামেদ এই কয়দিন 1 সপ্তাহ আগে বললো ও হচ্ছে ওর নানা বাড়ির কথা বলে, মিথ্যাচার করে। আমি পোস্ট দিলে আমাকে ইনবক্সে বিভিন্ন জায়গা থেকে আমাকে ইনফরমেশন দেয় যে আপনি তো তার নানা বাড়ি নিয়ে আসেন, সে নানা বাড়ি বলতেছে, নানা বড় লোক, নানা অনেক কিছু, দাদা বাড়ি তো বলে না। ওর বাড়ি যে বরিশাল, এটা আপনারা বের করতেছেন না কেন? কিন্তু আমরা তো সোর্স পাচ্ছি না। আমরা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি, বিভিন্ন ভাবে হচ্ছে তথ্য দিচ্ছি, তথ্য দিয়ে আপনারা হচ্ছে ওই ইনফরমেশন গুলো আসলে বের করার চেষ্টা করছি। কিছু ধরেন যে 100টা পোস্ট দেওয়ার মধ্যে 3টে ইনফরমেশন আসে যে সোমা আক্তারের বাসা বরিশাল, এটা তো আমরা কেন বের করতেছেন না? কিন্তু আমরা তারা খুঁজতেছি। কারণ সোমা আক্তার যদি খালি পুরান ঢাকা বলে, আমার জন্ম পুরান ঢাকা, আমার বেড়াটা পুরান ঢাকা, আমার নাম হচ্ছে বর্ষা চৌধুরী, এগুলো বললে তো মানুষ এটাই বিশ্বাস করবে। কিন্তু পিছনের গল্প তো কেউ বের করতেছে না। তাহলে যখন এটা বের করলো
যে তার বাড়ি হচ্ছে যে বরিশাল, তাদের দাদার নাম হচ্ছে আহমেদ মোল্লা এবং তার বাবা হচ্ছে এলাকার প্রভাবশালী গরু চোর ছিল। এগুলো তো আমাদের কথা না, যখন এগুলো বলতেছে তখন নিয়ত করছি যে আল্লাহ এটা বের করে দাও, 2 রাকাত দাও। মানে তারা এই ইনফরমেশনটা তো বের করতে হবে। একজন মানুষ আমাকে বললো, এটা তো বললে হবে না, সেটা তো আমাকে এভিডেন্স দিতে হবে আমি কেমনে যাব, কেমনে এটা বের করব এবং কার সাথে কথা বলতে হবে, এগুলো একটা ছক কাটতে হয়, একটা প্ল্যানিং করতে হয়। তারপরে বললো যে ওনার হচ্ছে যে বাবা আগের 2টা বিয়ে এবং শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়ে ঈদের সময় গরু চুরি করে ধরা পড়ছে। পরে বউ বাচ্চা ছেড়ে ওকে মেরে আপনার হচ্ছে যে ঢাকায় পাঠিয়ে দেয়। এটা কি আপনি কোন ইন্টারভিউতে বলছেন? না, একদমই প্রথম। ঠিক আছে, এই বিষয়টা তো আমাদের আসলে এটা খুবই মানে সোমা আক্তার তার বাবা একজন গরু চোর, এটা আজকে আমরা জানতে পারলাম। এটা তো হচ্ছে আমাদের ইনফরমেশন। আবার বলছি যে দেখেন আমার ইনফরমেশন একটু হাইট রাখেন, যদিও কিছু হবে না কিন্তু হাইট রাখেন, এটা আপনি বের করবেন, এটা আপনার দায়িত্ব। যেহেতু আমি একজন সাহসী সাংবাদিক, সেখান থেকে আমাকে ইনফরমেশন দিচ্ছে যে বাড়ি হচ্ছে যে এখানে, দাদার নাম হচ্ছে আহমেদ মোল্লা, তার চাচারা আছে, ঠিক আছে, তার বাবা হচ্ছে যে গরু চুরিতে গ্রাম থেকে বের করে দিয়েছে। তখন হচ্ছে তার বয়স 3 মাস অথবা 6 মাস এরকম। তখন বের করতে পারে, তখন হচ্ছে ঢাকায় আসে উনি। আসলে বিষয়টা হচ্ছে যে এরকম যে উনি আসার পরে বরিশাল থেকে উনি আসলে ওষুধ, হকার আছে না, হকারি করে, ওষুধ বিক্রি করে, ঠিক আছে। উনি আসলে এই হকারি করতে করতে কবিরাজ এই বিষয়টা খুব ভালো জানতো। এই হকারি করতে করতে বর্ষার মাসে দেখা, হ্যাঁ হকার ছিল, যাত্রা বাড়ি। যখন হচ্ছে গরু চুরির দায়ে আপনার হচ্ছে গ্রাম থেকে বের করে দেয়, তখন হচ্ছে ঢাকায় এসে হকারি করে যাত্রা বাড়িতে। এই হকারি করতে করতে সোমা আক্তারের মায়ের সাথে দেখা হয় এবং তার সাথে বিয়ে হয়। এবং সোমা আক্তারের মা আবার 2 বিয়ে, আরেকজন বিয়ে করছে, তার সেটা চানাচুর বিক্রেতা ছিল, ঠিক আছে। মানে অনেক গরিব ফ্যামিলি ছিল, যখন সময় হয় এবং সংসার চালাতে যখন খুব একটা টানা পোড়া থাকে, হিমশিম, তখনই এই বর্ষার মধ্যে বিভিন্ন সেক্স ওয়ার্কারের কাজ করতেন বিভিন্ন জায়গায়, যে ইনফরমেশন গুলো পাওয়া আর কি। এভাবে করতে করতে সংসারে হাল টাসে ধরে এবং সে যা বলে এটা, এই সেক্স ওয়ার্কার করতে করতে সে ব্ল্যাকমেলিং শিখে এবং তার বাবা হচ্ছে ব্ল্যাকমেলার হয় এবং ও মাঝে মাঝে লাইভে বলে যে আমার সাথে একবার দেখা করে, আমার 1 গ্লাস পানি খেয়ে দেখেন, পানি খেলে আপনারা সবকিছু দেখবেন যে আমার বিষয়। এই যে সেই দোয়া কুরফি পরে পানির মধ্যে নখ দিয়ে ঘুরে দিলে আপনি সেই 1 গ্লাস পানি খেলে আপনি 3 মাস যা বলবে আপনি তাই শুনতে পাবেন। অথবা যে তার বাসায় গেছি, হ্যাঁ তার বাসায় গেছি ব্ল্যাক ম্যাজিক, অবশ্যই না হলে তো আমি তার প্রতি এত পাগল হতাম না। ঠিক আছে, এখন যে প্রতিশোধ গুলো নিচ্ছি তখন কিন্তু এইগুলো আমি কিন্তু আসলে করিনি। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে সে একটা বাটপার ব্ল্যাকমেলার, তখন কিন্তু আমি আসলে প্রতিবাদ শুরু করলাম। যখন হচ্ছে যে বুঝলাম যে আসলে আমি এর মধ্যে ট্রমাটাইজের মধ্যে ছিলাম, ঠিক আছে। এটা তো অনেকেই বলছে যে তার 1 গ্লাস পানি খেলে 3 মাস সে পাগল থাকবে, ঠিক আছে। আমাদের কাছে বড় ভাই দিয়ে দেব, সে আমাকে নিজে বলছে যে মানে সেই কতটা ডেঞ্জারাস 1 গ্লাস পানি খেলে সে বুঝবে। আচ্ছা, তো এখন বর্তমান পরিস্থিতিতে আপনি কতদূর আগাইছেন এই ব্যাপারটা নিয়ে, সেটা কতদূর প্রমাণ করতে পারছেন? আসলে দেশবাসীর কাছে একদম প্রমাণিত সবকিছুই, হয়তো একদম প্রমাণিত, কারণ তার সাথে আমার বিয়ে হয়েছে, বাসা হয়েছে। হ্যাঁ, সে হচ্ছে যে 2 বার, যখন হচ্ছে যে আমি গডমেরিট পোস্ট দিই, যখন হচ্ছে আমাকে গালাগালি করে তখন একবার স্বীকার করছে, তারপর হচ্ছে ইনবক্সে সে আমার বউ স্বীকার করছে এবং লাস্টে একদম যখন মামলা টামলা হয়ে গেছে আমাকে বলছে যে মামলা টামলা তোল, ঠিক আছে, আমি তোর বউ এবং দেশবাসীকে জানাচ্ছি এটা সত্য, ঠিক আছে। এবং রাসেল মিয়াকে সে ডিভোর্স দিছে আমার সামনে, সেটাও সে স্বীকার করছে। কিন্তু করার পরে সে পরের দিন আবার বলছে না আমি স্বীকার করিনি। মানে সকালে বলছে এক কথা, সন্ধ্যায় বলছে এক কথা, সন্ধ্যায় বলছে এক কথা। আপনি হিসেবে স্বীকার করেনি নাকি রাসেল মিয়াকে ডিভোর্স দিছে এটা স্বীকার করেনি? একবার স্বীকার করছে, আবার অস্বীকার করে, মানে বলছে যে আকাশ নিবিড় আমার স্বামী, এটা সত্য, আমি সবার কাছে স্বীকার করছি। এখন ওইটা ডিলিট দিয়ে দিছে নাকি? ওই আমাকে দিছে, মানে ভিডিও করে আমাকে পাঠাইছে, পাঠানোর পরে সে হচ্ছে যে আবার বলে যে না আমি। আপনি ওইটা কেন আপলোড করেন নাই? না করছি, সবাই জানে, সবাই যখন দিছি তখন আমাকে বলছে যে মেয়েটা তো খারাপ এবং হচ্ছে যে আপনাকে কোনো ইয়েতে ফালানোর, ট্র্যাপিং এ ফালানোর চেষ্টা করতেছে, আপনাকে বিয়ে স্বীকার করবে এবং আপনাকে নতুন করে বিয়ে করার যদি পরিকল্পনা করে আপনাকে আসলে সেই দুনিয়া থেকে জ্যাকের মধ্যে নাই করে দেবে। তখন আমি যেহেতু
আমার এখন 72,000 ফলোয়ার, মানুষ প্রতিদিন 80 লাখ 90 লাখ মানুষ দেখে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমার সবাই বিচারক, তারা যেটা বলে আমি সেটাই করি। তারা বলছে না এই মেয়ের সাথে মেশা যাবে না, তাকে পুনরায় আবার বিয়ে করা যাবে না। এখন বর্ষা চৌধুরী যদি কোনোভাবে আপনার জীবনে আবারও আসতে চায়, হ্যাঁ ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যদি আপনার জীবনে আসতে চায়, তাহলে আপনি সেটা কিভাবে দেখবেন বা কিভাবে নেবেন? আমি তো সেটাই বললাম, কারণ হচ্ছে আমি তো এখন একা না, আমার পরিবার হচ্ছে 72,000 জন এবং বন্ধু বান্ধব সার্কেল 300। আমরা সামনে যে দেখতেছেন ও কিন্তু একটা যোদ্ধা। আমরা হচ্ছে আমাদের সার্কেল আছে, আমরা যেটা বলি সেটা করি, ঠিক আছে? সেখান থেকে আমার কাছে মনে হয় যে বর্ষা চৌধুরী যেগুলো মিথ্যাচার করছে এটা প্রমাণ এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করাটা প্রথম আমাদের ইয়ে ছিল। এবং জলিল তার যে এসিড মিথ্যা, তারপর হচ্ছে যে মানুষকে জেল খাটানো, এই বিষয়গুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে আমরা সফল। এখন এই জায়গা থেকে কি তাহলে বর্ষা চৌধুরীর কাহিনী আপনার কাছে স্টপ হয়ে যাবে, এটা নিয়ে আর আগাবেন না? না, এটা হচ্ছে যে টোটালি আমরা তো অনেক ইনফরমেশন আছে, যেটা হচ্ছে রুমি রহমান, তাজিম, জ্যাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে এবং মা বাবার বুক খালি করছে। এগুলো মানুষ আসলে যেহেতু এসিড এবং জলিল মিয়ার আত্মকাহিনী মানুষের হৃদয়ে গেঁথে গেছে, তারা চায় যে জলিলের পর জ্যাকি, রুমি, তাজিনের এই গল্পগুলো আমরা জানি মানুষকে জানাই। সেই বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসছি এবং আমরা ধীরে ধীরে বিষয়গুলো জানাবো। মানে তারা হচ্ছে আমার প্রতি ফেদ যে এরকম যে আমি পারবো এই বিষয়গুলো। এবং জ্যাকির বিষয়টা আমি বাড়িতে গেছি নোয়াখালী, জ্যাকির বিষয়টা তুলে ধরছি। ও যেগুলো বলতো ও আসলে নিজের মতো করে সাজিয়ে গল্প বলতো এবং মিথ্যাচার করতো নিজেদের মতো, পিছনে ওগুলো বের করার জন্য। এখন তো আমি আমার জায়গা মতো যেটা জানি যে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে আমি আসলে নবম আছি, কিন্তু তার খালাতো বোন বলছে যে 12তম আমি, এটা আসলে প্রমাণ করবে সে। কিন্তু আমি আমার জায়গা থেকে যে একদম চাক্ষুষ প্রমাণ এবং সবগুলো জামাই বের করে আমি আসলে এখন নবম। আমি যদি আপনাকে আরো কিছু জিজ্ঞেস করি, সেখানে একটা মানুষের লাইফে কিন্তু একটা নির্দিষ্ট মানুষের কিন্তু সব না, হ্যাঁ একটা পার্ট আমাদের, আপনার জীবনে বর্ষা চৌধুরী একটা পার্ট, তার বাইরেও কিন্তু আপনার অনেক গল্প আছে, হ্যাঁ তার বাইরেও আপনার একটা পুরো জীবন আছে। যদি আমরা বর্ষা চৌধুরীকে বাদ দিয়ে একটা সাইডে রেখে আপনার যদি গল্প শুনতে চাই, হয়তো আমি জানি না এই গল্প আপনার থেকে কেউ শুনতে চেয়েছে কিনা, বর্তমানে একদম টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বর্ষা চৌধুরী, হ্যাঁ আমি যদি তার বর্ষা চৌধুরীকে সাইডে রেখে আপনাকে কিছু জিজ্ঞেস করি, তাহলে আমরা হচ্ছে একটা ইয়ে করি, ইন্টারেস্টিং হচ্ছে বিষয় হচ্ছে যেহেতু আমরা একটা লং একটা গল্প করলাম, আমরা তাহলে এটা পরের পর্ব জানুক যে এটা আমরা কিন্তু জানছি যে আমার জীবনের গল্প মানুষ জানতে চাচ্ছে, আমি জানাবো। সেটা হচ্ছে যে আমিও কিন্তু আয়না ঘরে ছিলাম, এই গল্পটা জানাবো, কিন্তু অবশ্যই আপনারা পরের পর্বে দেখবেন। এই পর্বটা দেখেন, পরের পর্ব আমার জীবনের গল্প। আচ্ছা দর্শক, আপনাদের নেক্সট এপিসোডে আমাদের আকাশ নিবিড়ের সাথে নেক্সট এপিসোডে আপনাদের চোখ রাখতে হবে, তার জীবনে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই আপনারা দেখবেন।